সবাইকে আমার চ্যানেল স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এইটা হচ্ছে একটা 2 থেকে 3 বছর বয়সী বাচ্চার পাজামা বলতে পারেন বা প্যান্ট। এটা কুশি কাটার তৈরি, তো যেহেতু কুশি কাটার কাজ শেখাচ্ছে তো কুশি কাটারই তৈরি। তো এইটা হচ্ছে আমার ছেলের যে বয়স 2 বছর বয়স, ওর জন্য আমি তৈরি করেছি। কিন্তু এটা 3 বছরের বাচ্চারাও অনায়াসে পড়তে পারবে। আমার ছেলে যেহেতু ডাইপার পরে তাই আমি ক্লাচ সাইজটা একটু বড় রেখেছি। তো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সাইজ অনুযায়ী তৈরি করে নেবেন। তো কিভাবে মাপটা নিতে হয় এবং কতটুকু উল দরকার হবে, কি কি সাইজের হুক, আমি সব কিছু শুরুতেই বলে দিচ্ছি। তো এটা হচ্ছে মিল্ক কটন 4 প্লাইয়ের যে সুতাগুলা, সেগুলো আমি ব্যবহার করেছি। এগুলোকে উল বলা চলে না, এগুলো হচ্ছে কটন ইয়ার্ন, মানে হচ্ছে উল জাতীয়ই কাজ করবে, কিন্তু এগুলা উল না। উলটা হচ্ছে সরাসরি পশুর গায়ের যে পশম সেটা থেকে তৈরি হয়, আর কটন ইয়ার্ন যেগুলো বলা হয় সেগুলো উলের মতোই হয়, কিন্তু পশুর লোম থেকে তৈরি করা হয় না। সেগুলো হচ্ছে উদ্ভিদ জাতীয় জিনিস, যেরকম গাছ বা গাছের সাথে গাছের কোনো একটা উপাদান থেকে তৈরি করা হয়। তো সেগুলো থেকে কি হয় যে অ্যালার্জির যাদের সমস্যা বা ইচিং প্রবলেম, এগুলো হয় না। এর জন্য এটাকে বলা হয় বেবি ইয়ার্ন বা বেবি সফট ইয়ার্ন। এটা বাচ্চাদের জন্য খুব আরামদায়ক এবং কোনো প্রবলেম করে না। তো এই হচ্ছে এই উলের কোয়ালিটি সম্পর্কেও বলে দিলাম। এবং এটা 4 প্লাইয়ের। এটা আমার টোটাল লেগেছে এই পায়জামাটা তৈরি করতে 3টা বল, মানে হচ্ছে 50 গ্রামের 3টা বল, 150 গ্রাম উল এখানে আমার, বা 150 গ্রাম ইয়ার্ন, এখানে আমিও উল বলছি, ইয়ার্ন এখানে আমার ব্যবহার করা হয়েছে। তো এটার সাইজটা আমি মেজারমেন্ট করে দিচ্ছি, যার জন্য আপনাদের সুবিধা হবে যে আপনারা কতটুকু ইয়ার্ন নিয়ে কাজ করবেন। তো এটার যে লেন্থটা সেটা হচ্ছে নিচে থেকে যদি আমি ধরি, এই যে, ঠিক আছে, এখান থেকে ধরলে এটা হচ্ছে 19 ইঞ্চি লম্বা, ঠিক আছে। আর এই যে হিপের যে একদম সবচেয়ে বিগ পার্টটা, সেটা হচ্ছে আমার 12.5 ইঞ্চি কি 13.5 ইঞ্চি চৌড়া, ঠিক আছে, 12.5 ইঞ্চি 13.5 ইঞ্চি চৌড়া। তো এই সাইজটা, এটা যেহেতু একটু স্ট্রেচ করে, তো খুব সুন্দরভাবে কিন্তু চলে আসবে 3 বছরের বাচ্চার। আর এই হচ্ছে আপনার এইখানে এখন এটার যে ইটা দেখেন, এই যে ক্লাচের সাইজটা, এই জায়গাটা দেখেন কি সুন্দর করে এপাশ থেকে চৌড়া এদিকটা একটু বাড়তে শুরু করেছে এবং এদিকটা বাড়তে শুরু করেছে, যার জন্য যে এই জায়গার যে একটা হিপের সাইডে যে এই ক্লাচটা, এটা দেখবেন অনেকে কি করে স্ট্রেট করে ফেলে, যার কারণে এই জায়গাটা দেখতে বা বসতে আরাম হয় না। বা যখন দেখা যায় ক্লাচের এই জায়গাটা রাখার জন্য এটা যখন স্ট্রেট থাকে, এদিকে অনেকটা অংশ এরকম বাড়তি নিয়ে নেয়। তো অনেকভাবেই অনেকে করে, বাট আমার কাছে মনে হয়েছে যেহেতু সবাই তো জাস্ট আমরা এইভাবে একটা আন্দাজের উপর স্ট্যান্ডার্ড মাপ নিয়ে করি, আমার ঘরে যেহেতু বেবি আছে তাই আমি ওর মাপ দিয়ে সরাসরি করেছি যে কোনটা আরাম হয়, কোনটা পরানোর পর ভালো লাগে, তো সেই উপর বেস করে আমি এটা তৈরি করেছি, ঠিক আছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এবং শুরুর দিকে আমি বলে দিই, এটার মধ্যে আমার টোটাল 3টা হুক ব্যবহার করা হচ্ছে। সেই হুক সাইজগুলো হচ্ছে, একটা হচ্ছে 3 mm এর, আরেকটা হচ্ছে 3.5, আরেকটা হচ্ছে 4 mm এর হুক। তো পর্যায়ক্রমে আমি যখন হুকগুলো চেঞ্জ করবো আপনারা দেখে নেবেন। এবং আরেকটা বিষয়, এটা হচ্ছে আমি একটা রম্পার তৈরি করবো, এটা আমি পাজামা বা এই কি ট্রাউজার রাখবো না, এটা আমি একটা রম্পার তৈরি করব, শুধুমাত্র পাজামা করা যাবে এইটা দেখানোর জন্য আপনাদেরকে আমি এই পার্টটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা যারা এটা পাজামা রাখতে চান বা ট্রাউজার রাখতে চান, আপনারা এইভাবেই করে নিতে পারবেন। এবং অবশ্যই দড়িটা একটু লম্বা একটু বাড়তি করে নেবেন। আমি যেহেতু রাম্পার তৈরি করব, তাই আমি এটার দড়িটার মধ্যে এক্সট্রা সুতা আর কি ইউজ করিনি, অল্প সুতাই ব্যবহার করেছি। তো এই হচ্ছে এটা ডিটেলস। আর এটা হচ্ছে আপনারা যারা এটা সেল করতে চান তাদের জন্য আমি বলে দিব যে সেল করতে চাইলে আপনারা দেখেন, চিন্তা করি যে 3টা সুতা আপনারা যদি 110 টাকা করে পারচেস করে নেন এক কালারেরটা, সেক্ষেত্রে অলরেডি কিন্তু আপনার এই পাজামাটা তৈরি করতে 330 টাকা শেষ হয়ে যাচ্ছে। এবং তারপর আপনারা চিন্তা করেন যে আপনাদের যে একটা পরিশ্রম গেল এটা তৈরি করতে, যে সময়টা, এবং তারপর হচ্ছে আপনার যে ফিনিশিং কাজের আপনার যে কোয়ালিটি, সেটার উপর বেস করে আপনারা দামটা ধরে নেবেন। অবশ্যই লস করে দামটা ধরবেন না। আর যারা পারচেস করতে চান তারাও হচ্ছে সেলারদের সাথে খুব বেশি এই ব্যাপারটা নিয়ে যাতে কোনো প্রবলেম না হয় তাদের জন্য বুঝিয়ে দিলাম যে এখানে আপনার সুতাই ব্যবহার হচ্ছে 330 টাকা, তারপর হচ্ছে তার পরিশ্রম, তারপর হচ্ছে সময়টা এবং তার কাজের কোয়ালিটির উপর বেস করে আপনারাও একটা জিনিস ভালো মতো যেন বুঝে শুনে নিতে পারেন, সেদিকটা খেয়াল রাখবেন। আর অনেকের শখ থাকে হচ্ছে হাতে বোনানো জিনিস ছেলে মেয়েকে পরানো, সেক্ষেত্রেই কিন্তু শখের তুলনায় মানে শখ করে আর কি মানুষ জিনিসগুলো পারচেস করে। আদারওয়াইজ আপনি লোকাল মার্কেটে গিয়ে উলের অনেক রকম সামগ্রী অনেক কম দামে পাবেন, সেগুলো কিন্তু ভ্যারাইটিস ভর্তি মার্কেটে এক একজনের কাছে অ্যাভেলেবেল থাকবে। আর আপনি যেটা হাতে তৈরি করিয়ে নেবেন সেটা কিন্তু ইউনিক থাকবে, আপনার পছন্দ অনুযায়ী থাকবে, পছন্দের কালারের থাকবে, পছন্দের সাইজের থাকবে।
তো অনেক বক্তৃতা দেওয়া শেষ, এখন আমি শুরু করি। আর এটার এই যে এই পাশটা দেখেন, এটা হচ্ছে এটার যে মেজারমেন্টটা সেটা আমি বলে দিই। এটার মেজারমেন্টটা হচ্ছে টোটালি আড়ঙের যে পাজামাগুলো থাকে সেটার মাপ দিয়ে করা, ঠিক আছে? ওর পাজামার সাইজ অনুযায়ী আমি মাপ দিয়ে করেছিলাম। তো এইদিকে এটা খেয়াল করেন, এটা তো ফ্রন্ট সাইড, এটা দেখেই নিয়েছেন। আর এই হচ্ছে ব্যাক সাইড। হ্যাঁ, ব্যাক সাইডে জয়েনিংয়ের দিকটা খেয়াল করেন, এই যে দেখেন হালকা হালকা করে জয়েনের দিকটা গিয়েছে। কিন্তু দেখেন জিনিসটা কিন্তু খুব বেশি অকওয়ার্ড লাগছে না, কারণ এদিকেও কিন্তু ফাঁকা ফাঁকা, যে ডাবল ক্রোশেগুলো এরকমই হয়, তো ওই রকম কিছুই নাই। এই যে এটা হচ্ছে ব্যাক সাইড, সব দিকটা দেখিয়ে দিলাম। তো এখন আমি শুরু করব। আর শুরু করার আগে বলে নেব যে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেন, আর ভিডিও দেখা শেষে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অশেষ ধন্যবাদ। আর আমি এখন শুরু করতে যাচ্ছি। তো ফার্স্টে হচ্ছে আমি একটা নিচের যে অংশ থেকে কাজটা শুরু করব। তো একটা সাইডের আমি পার্ট করে রেখেছি, এটা দেখতে পাচ্ছেন। এখন আমি হচ্ছে আরেক পাশের পার্টটা তৈরি করব, মানে পায়ের যে দুটো অংশ, তো দুটো অংশের মধ্যে একটা করে রেখেছি। তো আমি এটা হচ্ছে ডান পায়ের অংশটা করেছি, সরি এভাবে যদি টার্ন করি বাম পায়ের অংশটা করে রেখেছি। এখন আমি ডান পায়ের অংশটা সেম এরকম তৈরি করব। তার জন্য আমি শুরুর দিকে এই যে নিচের অংশটা এটা 3 mm এর হুক দিয়ে করে নেব। তো আমি 3 mm এর হুক দিয়ে করার পর এই পোর্শনগুলো হচ্ছে 3.5 mm এর হুক দিয়ে করতে হবে। তো আমি শুরু করছি, শুরুর দিকটা খেয়াল করবেন। আর মাপটা কীভাবে নিতে হয় সেটা তো আমি শুরুতেই দেখিয়ে দিলাম। তো ওভাবে করে। আর এটা যেহেতু মিল্ক কটন, হালকা একটু স্ট্রেচ করে, বাট খুব বেশি না, বন্ডলের মতো খুব একটা স্ট্রেচি না। তো এটা জাস্ট নর্মাল যেভাবে আমি সবগুলো সুতা ধরি ঠিক ওই ওয়েতেই ধরেছি, এর জন্য কোনো এক্সট্রা টাইট বা লুজ করে ধরতে হবে এমন কিছু না। স্বাভাবিকভাবে ধরে কাজ করবেন, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। তো শুরুর দিকে হচ্ছে আমি জাস্ট এরকম করে হুকের মধ্যে খেয়াল করবেন, এই একবার টার্ন করে নিয়ে এসে একটা নট করে নিব। এই নটটা একটু মজবুত হয় নর্মাল নটের চাইতে, তাই আমি এভাবে একটা নট করে নিয়েছি। এবং এই পর্যায়ে খেয়াল করবেন, এই যে আমি যখন এটাকে টেনে ধরছি এর চেয়ে বেশি লুজ হচ্ছে না লুপগুলা। তো এরকম করে 1 2 3 4 5 6 এই দেখেন, আমি যখন এটা এভাবে ছেড়ে দিব তখন কিন্তু আর এটা এরকম লম্বাটে নেই। তো যখন যেভাবে কাজটা করবেন আপনারা ঠিক ওই ওয়েতেই ধরে রাখতে হবে। তো 1 2 3 4 5 6 6টা ঘর, মানে 6টা চেন করেছি আমি, টোটাল হচ্ছে 36টা চেন করে নিব। 7 8 9 10 11 12 13 14। তো আমি 36টা চেন করে তারপর দেখাচ্ছি। আমার ছেলের বয়স যেহেতু 2 বছর, আমি 2 বছরের জন্য বেবির জন্য এটা তৈরি করছি। কিন্তু 2 বছরের সব বেবির সাইজ এক হয় না, কারণ কারো হেলথ যদি গ্রোথ ভালো থাকে সেক্ষেত্রে হচ্ছে একটু বড় সাইজ লাগবে। আর আমার ছেলে হচ্ছে খুব বেশি চিকন সেটা বলবো না, বাট তার স্বাভাবিক একটা ওয়েট, তো সেই ওয়েটের জন্য হচ্ছে যেটুকু দরকার আমি তার ড্রেসের যে মাপটা সেই মাপ অনুযায়ী করছি। আর আপনারা যেটা করবেন যে যার একটু এই আমার কথা শুনে আসলে বয়স ধরে কাজ করবেন না, যার যার ড্রেসের মাপ নিয়েই কাজটা করবেন, তাহলে কি হচ্ছে আপনাদের কোনো ভুল ভ্রান্তি হবে না। তো যাই হোক, আর সংখ্যাটা সবসময় জোর সংখ্যায় নেওয়ার চেষ্টা করবেন। একটা ঘর কম বেশি খুব একটা সাইজের মানে 19-20 হবে না। তো যাই হোক, এটা করার পর আমি জাস্ট এভাবে ঘরটা ছেড়ে দিব এবং এইটাকে সোজা করে নিয়ে একেবারে লাস্ট ঘরটাতে হুকটা নিব এবং এটা ঠিক এরকম সোজা মাপে রাখা অবস্থায় এই লুপটাকে হুকের মধ্যে নিয়ে নিব। অবশ্যই সোজা থাকতে হবে, ঠিক আছে? এবং এই পর্যায়ে কি করব, এই লুপটাকে সরাসরি টেনে লাস্ট লুপের মধ্যে নিয়ে আসব এবং এদিকে একটা চেন করব এবং ফার্স্ট লুপটার মধ্যে ফার্স্ট লুপের মধ্যে ফার্স্ট লুপের মধ্যে আমি একটা হাফ ডাবল ক্রোশে তৈরি করে ফেলব, সিম্পলি হাফ ডাবল ক্রোশে। এবং প্রত্যেক ঘরে আমি একটা করে হাফ ডাবল ক্রোশে করে ফেলব। তার মানে হচ্ছে আমার ফার্স্ট রাউন্ডটা হচ্ছে জয়েন করার পর যে প্রথম রাউন্ড, সেটার মধ্যে টোটাল 36টা হাফ ডাবল ক্রোশে তৈরি হবে। তা আপনারা যদি এখানে ঘর বুঝতে সমস্যা হয় কোনটা ফার্স্ট সেকেন্ড, আপনারা গুনলেই বুঝতে পারবেন যে যে কয়টা চেন নিয়েছিলেন সে কয়টা হাফ ডাবল ক্রোশে হয়েছে কি হয়নি। তা আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে এই জয়েনের দিকটা দেখাচ্ছি।
তো আমার 35টা হাফ ডাবল ক্রোশে হয়ে গেল এবং লাস্ট হাফ ডাবল ক্রোশেটা হচ্ছে এই দিকটা হবে। এটা খেয়াল করবেন, এটা করতে করতে কিন্তু এটা জাস্ট এরকম ঘুরে যায়, এটা সোজা করে নেবেন। তারপরে হচ্ছে এই ঘরটাতে আমি একটা হাফ ডাবল ক্রোশে করে ফেলব এবং এই দিকটাতে একটা স্লিপ নট করে নেব। এই ফার্স্ট রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি এটার সাথে এটা মাপ দিয়ে নিচ্ছি, যে দেখেন সেম। এখানে কালারটা কিন্তু আমার সেম আসছে না, এটা হচ্ছে পেস্ট কালার, বাট এখানে হচ্ছে আকাশি কালার দেখাচ্ছে। তো ক্যামেরায় হচ্ছে লাইটিং মেবি একটু লাইট ডিপ দেখাচ্ছে, যাই হোক। তারপর হচ্ছে একটা চেইন করব এবং খেয়াল করবেন এই যে হুকে সুতাটা পেঁচিয়ে নিলাম এবং ফার্স্ট যে হাফ ডাবল ক্রোশে সেটার মধ্যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করতে হবে। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হচ্ছে সামনের দিক থেকে হুকটা আমরা নিলাম, ঠিক আছে। এর পরবর্তী ঘরটাতে হচ্ছে ব্যাক পোস্ট, তার মানে এই যে এই সামনের দিক দিয়ে নিব না, পেছন দিক থেকে হুকটা নিয়ে এই ঘরের মধ্যে দিয়ে সুতাটাকে টেনে বের করব এবং ডাবল ক্রোশে করে ফেলব। তার পরবর্তী ঘরে ফ্রন্ট পোস্ট, মানে একটা ফ্রন্ট পোস্ট একটা ব্যাক পোস্ট করতে হবে। তো এই যে কীভাবে করলাম একটু খেয়াল করবেন। এই যে হাফ ডাবল ক্রোশে এর মধ্যে সামনের দিক থেকে হুকটা নিব ভেতরের দিকে এবং তারপর এই পাশ থেকে উপরে তুলে এনে সুতাটাকে বের করে আনব এবং ডাবল ক্রোশে করে ফেলব। তারপর সেম পরবর্তী ঘরে এদিক দিয়ে না নিয়ে হুকটা পেছন থেকে আনব, উপরে তুলব, তারপর এই পাশ থেকে নিয়ে সুতাটাকে টেনে বের করব। এই হচ্ছে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে। তো একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, তার পরবর্তী ঘরে একটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, এরকম করে রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তা আমি ফুল রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। যদি আমি এই রাউন্ডটা টোটালি 3বার রিপিট করব, বাট যেহেতু আগের রাউন্ডে হাফ ডাবল ক্রোশে ছিল, এই দিকটাতে ছিল না, তাই আমি পরবর্তী রাউন্ডে শুধু জয়েনিংটা আপনাদেরকে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমার রাউন্ডটা প্রায় শেষ। লাস্ট ওয়ান ছিল ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, আর এই হচ্ছে আমার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, বাট তার আগে আমি একটা চেন নিয়েছিলাম। এখন জয়েনটা করব হচ্ছে সরাসরি এই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের যে ঘরটা সেই ঘরের মধ্যে এই দিকটাতে আমি একটা স্লিপ নট করে ফেলবো এবং দুইটা চেন করে নেব। এই দুইটা চেনকে কখনো আমি গুনায় ধরবো না, এটা জাস্ট ইনভিজিবল থাকবে। তারপর হচ্ছে পরবর্তী থার্ড রো আর কি শুরু। তো এই রাউন্ড আমি কি করব, ফ্রন্ট পোস্টের মধ্যে ফ্রন্ট পোস্ট এবং ব্যাক পোস্টের মধ্যে ব্যাক পোস্ট করতে হবে। তো এই রাউন্ডটা খুবই ইজি, জাস্ট এই যে এই ঘরটার মধ্যে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে ফেলব এবং পরবর্তী ঘরটাতে আমি একটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিব। তার পরবর্তী ঘরে একটা ফ্রন্ট পোস্ট, এর পরবর্তী ঘরে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট এবং ব্যাক পোস্ট। তো এইভাবে আমি এই রাউন্ডটাও শেষ করে ফেলব। তা আমি নিচের দিকে খুব একটা বেশি রাউন্ড করিনি, আর একটা রাউন্ড হবে। এই যে দেখেন এই হচ্ছে আমার সিঙ্গেল ক্রোশের রাউন্ড, হাফ ডাবল ক্রোশের রাউন্ড ছিল, আর এখান থেকে গুনে দেখাই এটা হচ্ছে আমার একটা, দুইটা, আর এই হচ্ছে 3 নাম্বার, আর এটা হচ্ছে আমার হাফ ডাবল ক্রোশে, মানে 3টা রো হচ্ছে আমি ফ্রন্ট পোস্ট ডাবল এবং ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করেছি। তো আমার এখন হচ্ছে এটা সেকেন্ড রো, এর পরবর্তী আরও একটা রো করব এবং রো করে কমপ্লিট করে আমি এরপরে দেখাচ্ছি কি করতে হবে। যাই হোক আমার এই রাউন্ডটাও শেষ। এখন আমি জাস্ট জয়েন করে নেব। জয়েন করার সময় হচ্ছে এই দুইটা চেনকে স্কিপ করে সরাসরি এই যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের যে ঘরটা, এই ঘরটার মধ্যে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে ফেলব এবং এই পজিশনে আসার পরে আমি জাস্ট হুকটাকে চেঞ্জ করে ফেলব। এতে করে কি হয় যে এই পায়ের যে অংশটা একটুখানি ন্যারো থাকবে, মানে হচ্ছে অ্যাটাচমেন্টটা ভালো আসবে। আর যদি আমি সেম হুক সাইজটা ইউজ করবো তাহলে এই জায়গাটা একটু বেশি চৌড়া লাগবে, মানে সোজা প্যান্টের মতো লাগবে, আর
এখন যেমন একটা চুড়িদার ভাব আসছে, সে ভাবটা আসবে না। তা আমি চেয়েছিলাম এই জায়গাটা একটু চাপানো থাকবে, তাই আমি এরকমটা করেছি। এখন আপনারা চাইলে সেম হুক করতে পারবেন, সেক্ষেত্রে এটা একটু চৌড়া হয়ে যাবে, এরকম থাকবে, এমনটা থাকবে না। তো এখন যেটা করব সেটা হচ্ছে, এই যেদিকে দেখেন আমি কতগুলো রাউন্ড করেছি, আমি গুনে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। টোটাল হচ্ছে আমি এই জায়গাটা থেকে শুরু করে এইটুকু পর্যন্ত 21টা রাউন্ড করেছি। তার মধ্যে হচ্ছে আমি এখন টোটাল 5টা রাউন্ড করব। 1 2 3 4 5। এই 5টা রাউন্ডে কোনো ধরনের ইনক্রিজ ডিক্রিজ কিচ্ছু হবে না, শুধুমাত্র প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশে করে ফেলবো। তার পরবর্তী রাউন্ডগুলো হচ্ছে আমার ইনক্রিজ করতে হবে। তো আমি ফার্স্টে দেখাচ্ছি কিভাবে করে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশে করব। হুকটা অবশ্যই চেঞ্জ করে নেবেন, আর না চেঞ্জ করলে সেক্ষেত্রে ডিজাইনটা সেম আসবে না। তো এই হচ্ছে দুইটা চেন করে নিব, এবং এই দুইটাকে আমি ডাবল ক্রোশে হিসেবে ধরবো না, জাস্ট এভাবেই রেখে দিব। এর পরবর্তী ঘরটাতে একটা ডাবল ক্রোশে করব, তার পরবর্তী ঘরে আরও একটা ডাবল ক্রোশে করব। তারপরে এই যে প্রত্যেকটা ঘর কিন্তু এখানে দেখা যাচ্ছে স্পষ্ট। তো এই যে এই ঘরটাতে আমি একটা ডাবল ক্রোশে করব, দেন এই পরবর্তী এই ঘরটাতে একটা ডাবল ক্রোশে করব। তো এইরকম করে আমার টোটাল 36টা চেন ছিল যেহেতু, তো 36টা মানে 36 ডাবল ক্রোশে হয়ে যাবে এই রাউন্ডে। এবং হুকটা অবশ্যই এক সাইজ বড় ইউজ করব, মানে হচ্ছে 3 mm হুক ছিল শুরুর দিকে, এখন হচ্ছে 3.5 mm। আপনারা যে উল বা যে সুতা ব্যবহার করবেন সেটা অনুযায়ী হুক সাইজটা চুজ করে নেবেন। তা আমি রাউন্ডটা শেষ করে এই জয়েনের দিকটা দেখাচ্ছি। আমার রাউন্ডটা শেষ, এখন হচ্ছে জয়েনের ব্যাপার। জয়েনেরটা হচ্ছে এই যে দুইটা চেন, এটা হচ্ছে ইনভিজিবল থাকবে। তো আমার ফার্স্ট ডাবল ক্রোশেটা ছিল মানে ফ্রন্ট পোস্ট এইটা, তো আমি এই ঘরে করা উচিত, কিন্তু আমি এই ঘরে করব না। আমি সরাসরি এই যে জয়েনটা করলাম এই জয়েনের এই দিকটাতে করব, এতে করে ফিনিশিংটা ভালো আসবে। তো আমি এদিকে একটা ডাবল ক্রোশে করে নিব। এই যে এই ঘরটাতে আমি একটা ডাবল ক্রোশে করব, যে দিকটাতে আর কি জয়েন করে দুইটা চেন নিয়েছিলাম। এই যে একবার হুকের মধ্যে থেকে সুতাটাকে বের করে এনে এই দুইটা লুপ হুকে থাকা অবস্থায় এই যে দুইটা চেন ছিল তার দ্বিতীয় চেনটার মধ্যে হুকটা নিব এবং এই পাশ থেকে সুতাটাকে বের করে আনবো, দেন দুইটা লুপের মধ্যে থেকে বের করে নেব। এতে করে কি হবে, জয়েনের যে ফিনিশিংটা খুব সুন্দর আসবে, দেখতে কোনো রকম মানে গ্যাপ বা কোনো কিছু মনে হবে না, মনে হবে খুব সুন্দর একটা ফিনিশিং। এই যে আমি দেখাচ্ছি যেটা করে রেখেছি, খেয়াল করে দেখবেন আপনারা। এই যে এই পাশটা দেখেন, এই পাশটা হচ্ছে জয়েনিংয়ের পাশটা, এই দেখেন কি সুন্দর একটা জয়েনিং এসেছে। তা আমি সবসময় যে কোনো কাজ করলেই সেটা ওই হোম ডেকোর বা ম্যাট অথবা রানার হোক বা যে কোনো কাজে আমি সবসময় ট্রাই করি যেন আপনাদেরকে এরকম কিছু একটা শিখাতে পারি, যাতে করে আপনারা যেভাবে যেটা নিয়েই কাজ করেন না কেন, জয়েনের ব্যাপারটা বিশেষ করে এই জিনিসটা যখন নিখুঁত হয় তখন কাজের সৌন্দর্য কিন্তু অনেকাংশে বেড়ে যায়। এই কাজটা যেন আপনারা ঠিক করে করতে পারেন, তো সেই জন্য আমি সবসময় এই জিনিসটা খেয়াল করে আপনাদেরকে বুঝাই। এই যে দেখেন প্রত্যেকটা রাউন্ডে জয়েন হয়েছে, জয়েন যে বোঝা যাবে না তা না, জয়েন কিন্তু অবশ্যই বোঝা যাবে, কিন্তু জয়েনের মধ্যে একটা সৌন্দর্য আছে যে জিনিসটা খুব বেশি ফুটে উঠছে না যে এখানেই জয়েন আছে। ওকে, তো এরকম আমার জাস্ট আমি যেভাবে বলছি ওরকম স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের কাজগুলোও ঠিক এতটাই নিখুঁত হয়ে যাবে। তো আশা করি আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন, স্কিপ না করে। তার পরবর্তী রাউন্ডে হচ্ছে আমি জাস্ট দুইটা চেন করে নিব এবং প্রত্যেক রাউন্ডে শুরুতেই দুটো চেন করে নেব এবং এইখানে কোনো কাজ করব না, সরাসরি পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশে করে ফেলবো। তো ঠিক এই লাস্ট রাউন্ডটা যেটা ছিল এটাকে হচ্ছে আমি বারবার রিপিট করব, টোটাল 5 বার, এটা সহ 5 বার হবে। তার মানে আমি আরও 4 বার এই রাউন্ডটা কমপ্লিট করব এবং 4 বার কমপ্লিট করে 6 নাম্বার রাউন্ড যেটা শুরু করব সেটাতে আমি দেখাচ্ছি কি করতে হবে। আমার 5টা রাউন্ড শেষ। 5টা রাউন্ড শেষ হওয়ার পরে যেটা বলবো একটু খেয়াল করে শুনবেন আপনারা, কারণ এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট। কথা বলছেন 5 রাউন্ডের পরে একদম লাস্ট ঘরটাতে একেবারে শেষে, এটা হচ্ছে শুরুর দিকের ঘরটা এবং শেষের দিকের যে ঘরটা একেবারে শেষ ঘর সেটাতে আমি একটা ঘর ইনক্রিজ করেছি। তার পরবর্তী রাউন্ডে আমি আবার সুন্দর করে শেষের দিকে এসে একেবারে লাস্ট ঘরটাতে ইনক্রিজ করেছি।
তার পরবর্তী রাউন্ডেও সেম আমি একেবারে লাস্ট ঘরটাতে ইনক্রিজ করেছি, ঠিক আছে। তো এরকম করে ইনক্রিজ করতে থাকবো যে পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত লেন্থ না আসে। এটা তো যেহেতু আমার স্টার্টিং যে ঘরটা সেটা মানে একেবারে শুরুর দিকের ঘরটা, তো এইটার মধ্যে হচ্ছে আমি 2টা চেন দিয়ে এরপরে পরবর্তীতে শেষে জয়েনটা করি। তো এখন কি করব, এটা হচ্ছে আমি ওই পায়েরটা দেখাচ্ছি, ওই পায়ে হচ্ছে আমি এই শেষ ঘরটাতে হচ্ছে 2টা ডাবল ক্রোশে মানে ইনক্রিজ করেছি, ঠিক এইভাবে। এটা আমি দেখাচ্ছি শুধু দেখানোর জন্য, আপনার যাতে বুঝতে সুবিধা হয়। তো এইভাবে করে 2টা ডাবল ক্রোশে করার পরে পরবর্তী ঘরটাতে জাস্ট একটা ডাবল ক্রোশে করেছি এবং দ্বিতীয় যে চেনটা, এই দ্বিতীয় চেনে হুক নিয়ে একটু ওয়েট করো বাবা, এইভাবে করে জয়েন করে ফেলছি। আমার 2টা পাশে কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন একটা শেড কালারের, মানে হচ্ছে আমি এখানে 2টা কালার ইউজ করেছি, একটা লাইট অ্যান্ড একটা ডার্ক একটু, হ্যাঁ মানে একটা ব্রাইট অ্যান্ড একটা ডার্ক। আর এই যে পোর্শনটাও কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছেন, পাশাপাশি এটাও কমপ্লিট। এবং এটার মধ্যে আমি কী করেছি, আমি আপনাদের যেটা বলেছিলাম যে এই পাশটাতে আমি শুধুমাত্র 5 নাম্বার রাউন্ডের পর থেকে প্রত্যেকটা রাউন্ডে শেষের ঘরটাতে একটা করে ইনক্রিজ করেছি, শুধু একটা করে ইনক্রিজ করে গেছি, আর কোথাও কোনো এক্সট্রা ইনক্রিজ হয়নি, শুধুমাত্র লাস্ট ঘরটাতে একটা করে ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। তো এরকম করে যার যতটুকু লেন্থ মানে পায়ের যে সাইজটা বাচ্চাদের, ওই সাইজ অনুযায়ী আপনারা অতটুকু বাড়াতে থাকবেন। তারপর যখন আপনার কাঙ্ক্ষিত সাইজটা চলে আসবে সেক্ষেত্রে হচ্ছে আমি কিন্তু এই পাশে একটু ন্যারো রেখেছি, আপনারা চাইলে এটা একটু চৌড়া করতে পারেন লুজ প্যান্টের মতো, বাট আমার মনে হচ্ছে এটা কাফ সাইজে থাকলে একটু ভালো হয় বাচ্চাদের জন্য। আর যাই হোক, তো এই জায়গাটা ওই অনুযায়ী আপনারা করে নেবেন। তো আমার বাচ্চার যে সাইজ সেই অনুযায়ী চলে আসছে। এখন হচ্ছে আমি এটার সাথে এটা অ্যাটাচ করব। এদিকে খেয়াল করেন, সেকেন্ড কালারটা হচ্ছে আমি 5টা লাইন করেছি, বাট এদিকে দেখেন সেকেন্ড কালারটা আমি অলরেডি 6টা করে ফেলেছি। তার মানে হচ্ছে আমি জয়েনিংটা দেখাবো শুধু। তো নর্মালি যেভাবে শুরু করার কাজটা সেভাবেই শুরু করেছি। এবং এই দিকে খেয়াল করেন, মানে এখানে আমি থামাচ্ছি, কারণ হচ্ছে এই যে 2টা ঘর ইনক্রিজ সবসময় করে আসলাম, এবার আর এখানে কোনো ইনক্রিজ করব না, তাই আপনাদের দেখানোর জন্য আমি এই দিকটাতে স্টপ করে রেখেছি। তো খেয়াল করবেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মানে পার্ট। এই কাজটা যদি আপনি একটু খেয়াল করে মনোযোগ দিয়ে দেখেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ফিনিশিংটা খুবই ভালো আসবে জয়েনের ক্ষেত্রে। তো এই যে এই 2টা ঘরে আমি কি করব, এখন একটা একটা করেই ডাবল ক্রোশে করব, কোনো ধরনের ইনক্রিজ আর হবে না এই রাউন্ডে। তো এই একটা অ্যান্ড দেন লাস্ট ঘরটাতে আমি জয়েন করব। তো আমি আর কি করব খেয়াল করবেন, এই যে লাস্ট যে স্টিচটা মানে হচ্ছে ইনক্রিজে যে লাস্ট ঘরটা সেই ঘরের মধ্যে হুক নেব, এবং এই পাশে যেহেতু জয়েন করব তো এই পাশে ওই লাস্ট ইনক্রিজ ঘরে জয়েন করব না, এর পরবর্তী যে ঘরটা এই ঘরটাতে জয়েন করব। তা আমি সরাসরি কি করব খেয়াল করবেন, এই সুতাটা হুকের মধ্যে একবার সুতাটা পেঁচিয়ে নিয়ে এই ঘরের মধ্যে এবং যেই ঘরের সাথে জয়েন করব সেই ঘরে একই সাথে হুকটা নিব এবং এই পাশ থেকে সুতাটাকে টেনে বের করে উপরে তুলে আনব। তারপর হুকের মধ্যে দেখতে পাচ্ছেন 3টা লুপ, এই অবস্থায় আরও একবার পেঁচিয়ে নিয়ে 2টা লুপের মধ্যে থেকে বের করে আনব হুকটাকে। তারপর হচ্ছে এই অবস্থাতে আরও একবার হুকের মধ্যে সুতাটা পেঁচিয়ে নিব এবং যেই ঘরটাতে এই মাত্র জয়েন করলাম যেই ঘরটাতে এই মাত্র আমি জয়েন করে নিলাম ঠিক সেই ঘরটাতেই আমি এখন হচ্ছে এই ঘরটা খেয়াল করে দেখেন জয়েন্টটা কোন ঘরে করেছি, জয়েন্টটা এই ঘরে করেছি। তো আমি ঠিক এই ঘরটার মধ্যেই এখন হচ্ছে হুকটা আরও একবার নিব এবং এই পাশ থেকে সুতা তুলে আনবো। এইবার হয়ে গেল 4টা লুপ। এখন হচ্ছে এই প্রথম 3টা লুপের মধ্যে থেকে হুকের সাহায্যে এই সুতাটাকে তুলে বের করে আনবো। তারপর আরও একবার, এটা আপনারা ডিক্রিজ বলতে পারেন অথবা বলতে পারেন জয়েনিং, কিন্তু এই জায়গাটাতে যখন আমরা ঠিক এই পজিশনে এই কাজটা করব তখন হচ্ছে কোনো গ্যাপ থাকবে না, খুব সুন্দর একটা ফিনিশিং আসবে। এখানে আসলে একটা ঘর কমে যাচ্ছে, 2টা ঘর মিলিয়ে একটা ঘর তৈরি হচ্ছে, কারণ পরবর্তী রাউন্ডে এদিকে একটাই ডাবল ক্রোশে হবে, ঠিক আছে। সো ওই পাশটাতেও যখন এই পাশে এই সাইড দিয়ে জয়েনিং যাচ্ছি ঠিক এরকম সেম এই দিক থেকেও যখন আমি এই পাশে চলে আসবো তখনও হচ্ছে 2টা ঘরকে একটা ঘরই করব। হ্যাঁ, তো এইটা খেয়াল করেন। তার পরবর্তী ঘরটাতে আমি সরাসরি একটা ডাবল ক্রোশে করে ফেলবো।
আপনারা হয়তো এখন শুনছেন, যখন আপনারা কাজটা করতে যাবেন তখন দেখবেন যে ঠিক এভাবে না করলে আপনাদের বড় ধরনের একটা গ্যাপ থাকবে মাঝখানে, যেটা হচ্ছে বাজে দেখাবে, অনেক বাজে দেখাবে, প্রচণ্ড পরিমাণ বড় গ্যাপ থাকবে। তো সেটাকে কিভাবে ওভারকাম করতে হয় আমি অনেক চিন্তা ভাবনা করেই এইভাবে করেছি। তো আমার মতো করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। কাজটা দেখবেন খুব নিখুঁতভাবে চলে আসছে। তো আমি এই পাশটা যেহেতু গেলাম এভাবে, এখন আমি জাস্ট এই পাশটার এই যে দেখাচ্ছি, এদিকটা ঘুরে এই দুইটা সাইডে জয়েনিং দেখাচ্ছি আপনাদের। তো এই পাশটাতে চলে আসছি, কিছুটা বাকি থাকতেই আমি আপনাদেরকে দেখাচ্ছি, তা না হলে বুঝতে পারবেন না। খেয়াল করবেন এই জায়গাগুলো একটু ভালোভাবে। আর যাদের একটু দেখবেন যে বুঝতে সমস্যা হচ্ছে, একটু পজ করে নেবেন জায়গাগুলোকে। হ্যাঁ, আমরা ঠিক এই ঘর পর্যন্তটা কাজ করব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লাস্ট ঘর। এই যে এই ঘরের পরেই এখন এই ঘরটাতে কিন্তু জয়েন করতে হবে। ওই পাশে যেমন এই ঘরটা নিয়েছিলাম আমরা, এই পাশেও এই ঘরটাতে এই পায়ের এই অংশে কিন্তু আমরা ইনক্রিজের ঘর থেকে এখানে ফার্স্ট ঘরে জয়েন করেছিলাম। তো এই পায়েরটা হচ্ছে এই পাশের যে ইনক্রিজের ঘর, মানে যে বাড়তি ঘরটা ছিল সেই ঘরের সাথে এইখানকার যে ফার্স্ট স্টিচ সেটার সাথে আমরা জয়েন করব। তো এই যে সেম ওয়েতে একই সাথে দুইটা ঘরের মধ্যে হুকটা নিব এবং এই পাশ থেকে সুতাটা টেনে বের করে এদিকে তুলে আনব। তারপর হচ্ছে দুইটা লুপের মধ্যে থেকে আরও একবার সুতা নিয়ে আসবো বের করে, দেন হুকে আরেকবার সুতাটা পেঁচিয়ে নিয়ে যেই ঘরটাতে এই মাত্র জয়েন করলাম সেদিকে আরও একবার হুক নিব এবং এই পাশে সুতাকে টেনে বের করে আনবো। হুকের মধ্যে 4টা লুপ, দেন একই সাথে 3টা লুপের মধ্যে থেকে বের করে সুতাটাকে নিয়ে আসবো। তারপর 2টা লুপ, দেন কি করেছি ওইদিকে ঠিক এরকম করে বের করে নিয়ে আসছি। বাট এটা যেহেতু জয়েনিং, এদিকে এই 2টা লুপের মধ্যে থেকে বের করে আনবো না। এদিকে কি করব, এই যে শুরুর দিকে সবসময় 2টা চেন নেই, সেই সেকেন্ড চেনের মধ্যে হুকটা নেব। ঠিক আছে, সেকেন্ড চেনে হুকটা নেব। আমি কিন্তু খুব স্লো করে দেখাচ্ছি এই জায়গাগুলো, আশা করি বুঝতে সমস্যা হবে না। এবং এই পাশের যে সুতাটা হুকের সাহায্যে সরাসরি এই 2টা লুপের মধ্যে থেকে বের করে নিয়ে আসবো। এই যে তো এই যে এইভাবে করে জয়েনিংটা কিন্তু হয়ে গেল। নর্মালি এই প্রত্যেকটা ডাবল ক্রোশের মধ্যে যতটুকু গ্যাপ থাকে এখানেও কিন্তু ততটুকুই গ্যাপ আছে, এক্সট্রা কোনো লার্জ টাইপের বড় গ্যাপ হয়নি। এবং এই যে দেখেন জয়েনিংটার মধ্যেখানের। সো এরপরে হচ্ছে 2টা চেন করে নেব, যেটা স্টার্টিংয়ে সবসময় করে আসছি। তারপর ঠিক এটা যেহেতু এই ঘরটাতে আমি জয়েন করেছি চেনের মধ্যে, তো এটা হচ্ছে আমার পরবর্তী ঘর বা স্টিচ। তো এই ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে এবং এখানে একটা ডাবল ক্রোশে, প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশে করে যাব। এবং করতে করতে লাস্ট এই লাস্ট রাউন্ডটাতে যে জয়েনিংটা করেছি 2টা পোর্শনেই, ওই প্রথম দিকে চলে যাব এবং ওই দিকে কী করছি সেটা একটু দেখাবো। কারণ হচ্ছে এই রাউন্ডে কী করছি এটা দেখলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সাইজটা তুলতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তা আমি ঠিক এই জায়গাটাতে, এখন তো এখানে আছে, আমি ঠিক এই পাশের এই জায়গাটাতে কী করছি সেটা দেখাচ্ছি। কারণ এই দিকটাতে তো একটা একটা করে ঘরই যাবে, আর কিছু হবে না। তো ওটা করে আমি দেখাচ্ছি। আমি চলে আসলাম এই পাশে, এই যে দিকটায় খেয়াল করে দেখেন এই ঘরটা আর এই ঘরটাই 2টা ঘর মিলিয়ে আমি এই যে একটা ঘর করেছিলাম। তা আমি এদিকে কী করব, তার আগে আমার একটা ঘর বাকি আছে, এই পরবর্তী ঘরে আমি একটা ডাবল ক্রোশে করব এবং এই 2টা ঘর মিলিয়ে যে একটা ঘর হয়েছে যে চেনের মতো, এদিকে আমি একটাই ডাবল ক্রোশে করব, দেন পরবর্তী ঘরে চলে যাব। আমি এটা তখনও বলেছি যে একটাই করব, তারপরও দেখিয়ে দিলাম। কারণ অনেকেই সবার বুদ্ধি বা সবার বোঝার মতো ক্ষমতা কিন্তু এক হয় না। কেউ আমরা অল্পতেই খুব তাড়াতাড়ি একটু দেখলেই বুঝি, আর কেউ আছে খুব ডিটেলসে কাজটা দেখার খুব প্রয়োজন পড়ে, তাদের জন্য আমি ডিটেলসে দেখাই মাঝে মাঝে। তো আশা করি
সবারই ভালো লাগবে, কারোরই বুঝতে কোনো রকম সমস্যা হবে না। এই যে এখন দেখেন এই পাশটা কি সুন্দর আসছে। কোনো একটা কাজ কোনোভাবে করে মানে তোলাটাকে কাজ বলা হয় না। কাজটা যখন আমি করব, মানে আমরা কি করি মার্কেটে গেলে, যখন আমরা মার্কেটে একটা প্রোডাক্ট নেই, আমরা কিন্তু ওটার স্টিচটা ভালো করে খেয়াল করি যে সেলাই ভালো মতো আছে কি না, ঠিক আছে, বা সাইড দিয়ে কীরকম, এগুলো অনেক ইম্পর্ট্যান্ট। মানে এই জিনিসগুলা যখন দেখি ওকে, তখনই কিন্তু আমরা একটা প্রোডাক্ট কিনতে মানে আগ্রহ প্রকাশ করি। এর জন্য কিন্তু ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো সেগুলো খুব মানে এক্সপেন্সিভ হয়, কারণ হচ্ছে ওদের দেখবেন স্টিচ কোয়ালিটি সবসময় খুবই ভালো হয়ে থাকে এবং ওটা আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করে নিয়ে নিতে পারি। তো বাইরের প্রোডাক্টগুলো কিন্তু সেম হয় না। এর জন্য হয় কি, একই রকম দেখতে একটা জামা আপনি বাইরে যেরকম খুব অল্প দামে পেয়ে যাবেন, একটা ব্র্যান্ডের শোরুম থেকে নিতে গেলে কিন্তু অবশ্যই সেম দামে পাবেন না। হয়তো বা দেখতে ডিজাইনটা কপি করে নিয়েছে, টোটাল 5টা রাউন্ড আমি কোয়ালিটি করব, তো সেটাই আমি এখন করে দেখাবো। আপনি হাতে তারপরে হচ্ছে আমি একটা ডিজাইন বা কালার সেম করে করতে পারেন, কিন্তু আপনার জয়েনিং, আপনার ছোট ছোট কিছু বিষয় যেগুলো আপনার কাজটাকে একেবারে একটা নিখুঁত ফিনিশিং দিবে, সেটা যদি না হয় তাহলে কিন্তু সেম হলেও লাভ হবে না। ওই যে মাঝে মাঝে অনেকগুলা দেখবেন একই টাইপের ডিজাইন, বাট ডিজাইনের ছবি দেখলেই বোঝা যায় যে কোয়ালিটিটা কতটা মানে আপ অ্যান্ড ডাউন বা 19-20 পার্থক্য অনেক। তো এই যে দেখেন, এই যে এই পোর্শনটা দুইটা জয়েনের কি সুন্দর জয়েনিং হয়ে গিয়েছে। তো এরকম করে এখন হচ্ছে রাউন্ডগুলো উপর দিকে উঠতে থাকবে, যতটুকু কোমরের যে একটা জায়গা যতটুকু দরকার হবে। আমার বেবি যেহেতু ডাইপার ইউজ করে, তো ওর এই জায়গার লেন্থটা আমি একটু বেশি রাখবো, মানে ক্লাচের সাইডে। তো আমার এই পাশটাও শেষ, আমি এখন এই দিকটাতে চলে আসবো জয়েন করতে করতে। তো এই দিকটা দেখেন খেয়াল করে, এই যে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশে, তার পরবর্তী ঘরে আরও একবার একটা ডাবল ক্রোশে, এবং এই যে দুইটা অংশ একসাথে জয়েন করেছিলাম এই স্টিচটার মধ্যে, জয়েন করার পর তো আমি জাস্ট দুইটা চেইন করে নিয়েছি। তো এই স্টিচটার মধ্যে ডাবল ক্রোশে করতে হবে, কিন্তু হাফ করার পরে এই অবস্থায় এই চেন নিয়েছিলাম, সেই দ্বিতীয় চেনের মধ্যে হুকটা নেব এবং এই পাশ থেকে লুপটাকে দ্বিতীয় চেনের মধ্যেই কিন্তু নিতে হবে। হ্যাঁ, এই যে, এবং একবার বের করে আনবো, তো জয়েন্টটা খুব সুন্দর হয়ে যাবে। তারপর হচ্ছে দুটো চেন করে নেব। তো ঠিক এই ওয়েতে আমার যতটুকু লেন্থ বললাম যে কোমরের সাইডটা যতটুকু দরকার হয় আমরা করে নিব। আমার বেবি যেহেতু ডাইপার পরে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার ক্লাচের সাইডটা একটু লেন্থটা মানে এই সাইডের পোর্শনটা একটু বেশি দরকার হয়। হ্যাঁ, আর যেহেতু এটা হাতে করা, তো আমি একটু নিজের মন মতো সাইজ দিয়ে নিব। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কাঙ্ক্ষিত কয়েকটা লাইন করার পরে। আর এর মধ্যে আমি অলরেডি আরও একবার এই সুতার কালারটা চেঞ্জ করে নেব, কারণ এই যে এইটার একটা দিব যেটা একটা স্টেপ ডিজাইন আসে। সিম্পলি কালার দিয়ে করছি, শুধু কালার চেঞ্জ করলেও অনেক সময় লুকটা অনেক রকম চেঞ্জ চলে আসে। তো আপনারা আপনাদের মতো করে করেন, তো আমি করে তারপর দেখাচ্ছি আপনাদের। আমি অনেকটা উপরের দিকে চলে আসছি, এই যে দেখেন এদিকটা হচ্ছে আমার ক্লাচার অংশ, ঠিক আছে। তো এদিক থেকে আমি অনেকগুলো রো করতে করতে এদিকে আসছি। এদিকে দেখতে পাচ্ছেন যে এই পাশে একটা ব্লু কালারের, পার্পল কালার অ্যাকচুয়ালি, এটা ডার্ক পার্পল, এই কালারের আমি একটা সুতা দিয়ে একটা মার্ক করে রেখেছি এবং এই পাশে একটা মার্ক করেছি। এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড। এটা ফ্রন্ট সাইড কীভাবে আপনারা যেটাকেই ফ্রন্ট সাইড ধরবেন, মানে সেই পাশে এরকম দুইটা মার্ক করবেন। এখন মার্কটা আমি এক্সপ্লেইন করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। যে খেয়াল করবেন যখন আমি সুতাগুলো খুলছি, এই যে মার্ক করা জায়গাটা এইটা, আর এর আগের একটা ঘর নিয়ে কিন্তু আমি একটা ডিক্রিজ করেছি, মানে দুইটা ঘরকে মিলিয়ে একটা ঘর করেছি। এই যে খুলে দিলাম আমি। হ্যাঁ, তো এইটুকু পর্যন্ত খোলা রাখি, আমি এই জায়গাটা দেখাবো কিভাবে করতে হয় ডিক্রিজ। তার আগে আমি এদিকে দেখাই, এই যে খেয়াল করলেই বুঝতে পারবেন এই পাশে মার্ক করা জায়গা দেখবেন, এই ঘরটাকে আমি মার্ক করে রেখেছি, এইটা এবং এই পাশেরটা, এই দুইটা ঘর মিলিয়ে এই রাউন্ডে আমি এই যে খেয়াল করেন এর উপরে এখানে একটা, এর উপরে এখানে একটা, এই দুইটা মিলিয়ে আমি জাস্ট একটা ঘর করেছি। যখন আমরা ঘর করি, ঘরের প্রতি ঘরে এরকম চেনের মতো একটা উঠে, দেখেন
দুইটা ঘর মিলিয়ে একটা চেনের মতো আসছে, মানে একটা ঘর করেছি, মানে ডিক্রিজ। আমরা নর্মালি যারা 3 পিস বা প্লাজো বা যে কোনো স্কার্ট প্যান্ট যেটাই পরি না কেন, খেয়াল করবেন সামনের দিকে একটা টিকেন দেওয়া থাকে শেপটা ঠিক করার জন্য, ঠিক আছে। তো এইটা তো সেলাই মেশিনের কাজে না, যেহেতু একটা টিকেন আমি সেলাই মেশিনের সাহায্যে দিতে পারবো না, তাই এই জায়গাটা যাতে একটা ফিটিং শেপ আসে সেজন্য একটা টিকেনের মতো করার জন্য এই পাশে আমি একটা ডিক্রিজ করেছি এবং পরের রাউন্ডে আমি একটা ডিক্রিজ করবো, যেন এই শেপটা এই দিকটা ন্যারো হয়ে আসে এবং ফিটিংটা ভালো আসে। তো আশা করি আপনাদের যে এক্সপ্লেনেশনটা দিয়েছি আপনারা বুঝতে পেরেছেন। তার জন্য আপনারা যেটা করবেন যে কোন জায়গাটা ধরবেন, দেখেন আমি এই পাশ থেকে এই পাশ থেকে হচ্ছে 14টা ঘর বাদ দিয়েছি, এই পাশ থেকে গুনে 14টা ঘর বাদ দিয়েছি সমান করে রাখার পরে। এখানে আপনারা মার্ক করে নেবেন এদিকেও, যে সমান করে রাখলে পরে এদিকে একটা মার্ক দিবেন এবং এদিকে একটা মার্ক দিবেন, যাতে আপনারা বুঝতে পারেন এটা সামনের পোর্শন। দেন এই কর্নার থেকে গুনতে গুনতে 14টা ঘর বাদ দিবেন, এই কর্নার থেকে গুনতে গুনতে 14টা ঘর বাদ দিবেন। তারপরে এই মাঝখানে যতটুকু থাকে মাঝখানে একটু বেশি থাকবে, তারপর এই দুটো ঘর নিয়ে আপনারা কাজ করবেন। বা আপনারা যদি চান যে টিকেনটা আমি এই সাইডে না দিয়ে মাঝখানের দিক দিয়ে দিব বা একটু সাইডে দিব, সেটা আপনারা বুঝে, মানে টিকেনের শেপটা আপনারা বুঝে নেবেন, জাস্ট ডিক্রিজ করে নেবেন তাইলে হবে। আর যদি ডিক্রিজ না করেন এই পাশটা, তাহলে সেক্ষেত্রে কি হবে, তখনও কিন্তু হবে, বাট তখন আর কি শেপটা এই দিকের এরকম ন্যারো হবে না, তখন এটা এই পাশ থেকে কুচির মতো শেষের দিকে কোমরে এরকম হয়ে থাকবে। তো সেটাও একটা ডিজাইন। তা আমি এই প্যাটার্নটা দেখাচ্ছি, এটা আপনারা খেয়াল করতে পারেন। এখন আপনারা বলতে পারেন এই যে এখানে সুতা মার্ক করা, এটার ভেতরের একটা ঘর নিয়েছি আর এই পাশ থেকে একটা নিয়েছি, বাট এদিকের ক্ষেত্রে কেন আমি এটার বাইরে গিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এইটা এখান থেকে যখন আসছে এই ভেতরেরটাই নিব এবং এটা যখন এদিক থেকে আসছে এদিকেও ভেতরের অংশটাই নিব, তাই আমরা এই পাশে শুরুর দিকেই এই ঘরটাতে ডিক্রিজ করব, এই যে 1 অ্যান্ড দেন হুকের মধ্যে শুধু সুতা পেঁচিয়ে নিয়ে এই সেম যে ঘরটাতে মার্ক করা সেই ঘরটাতে যাব এবং এই তারপর একবারে এরপর প্রতিটা ঘরে আমি একটা করে ডাবল ক্রোশে করে নিব। আর যেহেতু মার্কারটা হচ্ছে আমি একটা অন্য ডিফারেন্ট কালারের সুতা দিয়ে করেছি, তো এটা টান দিলেই খুলে যাবে, তার কোনো সমস্যা হবে না। তো আমি জাস্ট এরকম করে রাউন্ডটা ঘুরিয়ে আরও একবার এদিকে এসে ডিক্রিজ করার সময় আপনাদের দেখাচ্ছি, কারণ হচ্ছে আমি শেপটা নেওয়ার জন্য আমি চলে আসলাম এই পরের রাউন্ডটাতে, ঠিক ওই জায়গাটাতেই যে দিকটাতে আমি ডিক্রিজ করেছি। তো তার আগের ঘরে আমি একটা নর্মালি ডাবল ক্রোশে করে নিয়েছি এবং এই ঘরটাতে আমি আবারও ডিক্রিজ করব। তো এই ডিক্রিজের ঘরটা ধরব এবং পরবর্তী এই যে এই পাশের একটা ঘর ধরব। আমরা ভেতর দিকের সাইডে যাব, রিজন হচ্ছে এই পাশে এভাবে শেপটা আসবে, মানে এই যে পোর্শনটা এটার এই দিক বরাবর আসবে, তাই ভেতর থেকে ঘরটা নিলাম। যদি এই সাইডের ঘরটা নেই সাথে, তাহলে সাইডে চলে যাবে টিকেনটা। তো পরবর্তী ঘরগুলোতে হচ্ছে জাস্ট এভাবে করে যাব, আমি পরের ঘরটা দেখাচ্ছি, তারপরেই হচ্ছে চলে আসবে কাছাকাছি। তো আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ নিচে ডান দিকে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশাপাশি দেখবেন একটা বেল আইকনের মতো আছে, সেটাতেও ক্লিক করে রাখবেন, যাতে করে আমার নেক্সট ভিডিও টিউটোরিয়াল অথবা যে কোনো ধরনের ভিডিও যেগুলো আমি আপলোড করি ইউটিউবে, সেগুলোর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। এই শীতের সিজনে আমার ইচ্ছা আছে যে শীতের জামা কাপড় বা শীতে পরার মতো জিনিসপত্র তৈরি করে দেখানো। তো আপনারা কমেন্ট সেকশনে এটাও বলতে পারেন যে কে কী শিখতে চান। এই যে খেয়াল করেন আমি চলে আসছি এই যে ডিক্রিজের ঘর, এখন হচ্ছে শুরুতেই যেহেতু ভিতর দিকে আমরা যাব, তো এই ঘরটা নেব আর এই পাশের এই ঘরটা নেব, ঠিক আছে। এখন কিন্তু আবার এটার পরের এই ঘরটা নেওয়া যাবে না, যেহেতু এটা ওই সাইডে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। এই যে খেয়াল করেন এই ঘর এবং ডিক্রিজের ঘরে দুইটা মিলে আমি আরও একবার একটা ডিক্রিজ করে নিলাম। তো এই ভেতর দিকে চলে আসতেছে এবং এর পরের রাউন্ডেও আমি একটা ডিক্রিজ করব সেম ওয়েতে। যেমন এই পাশেরটা কি করব, এই যে খেয়াল করেন এই ঘরটার সাথে এই ঘরটা নিব, এই দুইটা ঘর মিলিয়ে একটা ডিক্রিজ করব এবং
এইখানে আসার পরে এই ঘর আর এই ঘর মিলে একটা ডিক্রিজ করব। দেন নর্মালি যেভাবে যাচ্ছিলাম ঠিক ওইভাবে করে সাইজ বাড়াতে থাকবো, আর কোনো ডিক্রিজ হবে না। এই 3টা লাইনই হচ্ছে ডিক্রিজ হবে, এবং এই লাইনটা ডিক্রিজ কখন থেকে শুরু হয়েছে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখেন গুণে এখান থেকে জয়েন করার পর থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, তারপর হচ্ছে 11। ঠিক 11 লাইন পর থেকে আমি ডিক্রিজ করা শুরু করেছি, ঠিক আছে, 11টা লাইন পর থেকে। তার মানে হচ্ছে আমার এই জায়গাটার ক্লাচটার যে হাফ অংশ হয়ে গিয়েছে। ক্লাচের মাপটা আপনারা দেখবেন যে আপনাদের বেবি বা যার জন্য তৈরি করছেন তার ক্লাচের মাপটা কতটুকু, তার যে হাফ পোর্শন থাকে যতটুকু হাইট তার মধ্যে অর্ধেকটা হয়ে গেলে পরেই আপনারা হচ্ছে এই ডিক্রিজটা করা শুরু করবেন। আপনারা যদি আমার মতো 9 লাইন 10 লাইন গুনেন তাহলে কিন্তু আপনাদের সাইজ মিলবে না, হ্যাঁ, তখন ঠিক আমার সাইজটাই হয়ে যাবে। তো আপনাদের যে বাচ্চার যে সাইজটা তৈরি করবেন সেই অনুযায়ী আপনাদের যে এইখান থেকে মধ্যেখান থেকে যে ক্লাচের মাপটা থাকে, এই জায়গাটাকে ক্লাচ বলা হয়, তো এই জায়গার যে মাপটা থাকে সেই মাপের অর্ধেকটা যখন আপনি কমপ্লিট করবেন তারপরেই হচ্ছে আপনি 2 থেকে 3 লাইন যে যতটুকু আর কি দরকার পড়ে শেপের জন্য 2 লাইন কিংবা 3 লাইন আপনারা ডিক্রিজ করে নেবেন। দেন বাকি লাইনগুলো আবার নর্মাল, একেবারে নর্মালি চলে যাবেন, প্রত্যেক ঘরে একটা একটা করে ডাবল ক্রোশে। তো আমি এটা বাকিটা কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে আবার বুঝিয়েও দিব না। তো আমি করে আসি, তারপর দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এই কাজটা মোটামুটি শেষের দিকে। তো আমি এখন অলরেডি 2টা সেম যে কালারগুলো কাজ করেছি ওটার এই 2টা স্টিচ মার্কারের জন্য আমি সুতা একটু বাড়তি করে কেটে নিচ্ছি। এখন আমি এটার কাজটা বোঝাচ্ছি আপনাদের। এই যে এই দিকটাতে আমি যে বলেছিলাম ডিক্রিজ করতে হবে, সেই ডিক্রিজটা আমি টোটাল 5টা রাউন্ডে করেছি। যে খেয়াল করেন এই যে এখান থেকে শুরু করেছিলাম 1 2 3 4 5, 5টা রাউন্ড ডিক্রিজ করার পরে হচ্ছে আমি 4টা রাউন্ড করেছি আরও নর্মাল, যেটার মধ্যে কোনো ডিক্রিজ বা ইনক্রিজ হয়নি। প্রত্যেক ঘরে একটা একটা করে ডাবল ক্রোশে করে আসছি। এখন হচ্ছে পরের রাউন্ডটাতে হচ্ছে আমি এই জায়গাটাতে হচ্ছে দেখতে পাচ্ছেন যে বর্ডারের মতো কাজটা করছি, মানে হচ্ছে একটা ফ্রন্ট পোস্ট একটা ব্যাক পোস্ট, একটা ফ্রন্ট পোস্ট একটা ব্যাক পোস্ট। তো পেছন সাইডটা হচ্ছে আমরা ক্লোজ করে দিব। তো 3টা রাউন্ড বা 4টা রাউন্ড যতটুকু যার প্রয়োজন, যে আমি এতটুকু মোটা রাখবো বা এতটুকু চিকন করব সেই অনুযায়ী করে নিব। আর সামনের পোর্শনটা হচ্ছে বুকের দিকে একটা অংশ যাবে, রম্পারে যেরকমটা হয়। তো সেজন্য আমি কি করব, ফার্স্ট অফ অল এই যে এই ক্লাচ অনুযায়ী সমান করে নিব, অ্যান্ড দেন সমান করে রাখার পরে জাস্ট উপর দিকে যাবো, এভাবে টেনে নিয়ে উপর দিকে যাওয়ার পরে এই কর্নারে একটা স্টিচ মার্ক দেব এবং এই কর্নারে একটা স্টিচ মার্ক দেব। আপনারা চাইলে একটা ক্লিপ ইউজ করতে পারেন, অথবা আপনারা চাইলে একটা সেফটি পিন ইউজ করতে পারেন। আমি জাস্ট অন্য একটা কালারের সুতা মার্ক করে নেব, সিম্পলি একটা গিট দিয়ে নিব। সেম এই পাশটাতেও আমি এই কাজটা করে ফেলবো, ঠিক আছে। এই যে এই ঘরটাতে এটা কেন করছি সেটা বলছি। এটার মার্ক করার রিজন হচ্ছে যে এইটার যে সামনের দিকটা এদিকে আমরা এরকম কিছু করবো না, শুধু ব্যাক সাইডটাতেই ফ্রন্ট পোস্ট অ্যান্ড ব্যাক পোস্ট ডাবল ক্রোশেটা করবো। আর সামনের দিকে এই পাশ থেকে যেদিকে স্টিচ মার্কটা ধরেছি তারপর থেকে 1 2 3 4 5 এই 5টা ঘর শুধুমাত্র ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হবে, অ্যান্ড বাকিগুলো হচ্ছে নর্মাল ডাবল ক্রোশে হবে। আবার সেম এই পাশে যেখানে মার্ক করা আছে তার এই ইনসাইডে, মানে এই ভেতর দিকে 1 2 3 4 5 এই 5টা ঘরে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হবে। তো আমি দেখাচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এরকম ঠিক 3 থেকে 4টা রাউন্ড হবে, বেশি হবে না। লেন্থ অনুযায়ী বুঝে করতে হবে। প্রত্যেক বাচ্চার হাইট এবং ওয়েট সাইজ কিন্তু ডিফারেন্ট হয়, তাই আমরা বয়স ধরে একটা কাজ করতে পারি না। আর তাছাড়া একটা জিনিস যখন হাতে তৈরি করবো সেটা জানি অন্তত আর একটা বছর পড়তে পারে, সেই অনুযায়ী একটু বাড়তি করে করাটাই ভালো। তো এখানে হচ্ছে, আর আমি হুক কিন্তু চেঞ্জ করে নিয়েছি, আবার 3mm নিয়ে নিয়েছি। তো এই পাশটায় হচ্ছে ফ্রন্ট পোস্ট করা আছে, এখন হচ্ছে আমি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নেব। এখানে একটু ব্লার আসছে, আমি একটু ফোকাস করে নিই, এই তো। তারপর হচ্ছে ফ্রন্ট পোস্ট একটু, তো এরপরে হচ্ছে এই যে ব্যাক পোস্ট, তারপর ফ্রন্ট পোস্ট, দেন হচ্ছে ব্যাক পোস্ট। এই যে আমাদের মার্ক করা লাইনটা চলে আসছে।
এখন কি করব, এই মার্কারের পর থেকে প্রত্যেকটা ঘর মানে টোটাল 5টা ঘর হচ্ছে আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে ফেলব। এক পরপর 5টা ঘর, হ্যাঁ, 2 3। এই ভিডিওটা কিন্তু অনেকটা দিন মানে হচ্ছে বেশি সময় নিয়ে ফেলেছি, আমি অনেক আগেই বলেছিলাম আপনাদেরকে পোস্ট করে দেবো, মধ্যেখানে কিছু একটা সমস্যা হয়ে গিয়েছিল আবারও, যার জন্য আমি করতে পারিনি। তো এই যে এই 5টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে ফেললাম। এরপর হচ্ছে কি করতে হবে, এরপর রেগুলার যে ডাবল ক্রোশেগুলো তার দিকটা একটু সুতাগুলো প্যাচ, আর এর মধ্যে কিন্তু আমার যে শিপমেন্টটা আসার কথা ছিল সেটা কিন্তু চলে আসছে। আপনারা আমার পেজে গিয়ে দেখতে পারবেন যে কিছু নতুন কোয়ালিটি ফুল উল চলে আসছে এবং পাশাপাশি কিছু ইয়ার্ন, কটন ইয়ার্নও চলে আসছে। হ্যাঁ, ওগুলো আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন ওখান থেকে পারচেস করে। তো এই যেই পরবর্তী প্রত্যেকটা ঘরে হচ্ছে একটা করে সিম্পলি ডাবল ক্রোশে, প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশে। তো এইটা কোন পর্যন্ত যাব, এটা হচ্ছে ঠিক এই যে মার্ক দিয়ে রেখেছি, এই মার্কার থেকে ধরে 1 2 3 4 5 তার আগের ঘর পর্যন্ত করবো, অ্যান্ড দেন এই দিকটাতে ফ্রন্ট পোস্ট করবো। তো আমি এই দিকটাতে এসে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি কিন্তু চলে আসলাম, একদম 5টা ঘরই বাকি, 1 2 3 4 5। তো এই 5টা ঘরে হচ্ছে আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে ফেলবো। সম্পূর্ণ প্যাটার্নটা কিন্তু ডাবল ক্রোশেরই, শুধু ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট এদিকে অ্যাড হয়েছে এবং আর কোনো ডিফারেন্ট নেই। আর একটু জাস্ট হিসাবের ব্যাপারটা হচ্ছে আমার কাছে যেরকমটা মনে হয়, সবারই একটা ধরন থাকে কাজ করার, তা আমার মনে হয় যে মাপ নিয়ে কাজ করাটা সবচেয়ে ভালো। ঠিক আছে, একটা আন্দাজের উপর মাপ নিয়ে কাজ করা, স্ট্যান্ডার্ড মাপ বা একটা সাইজ তো দেয়া থাকেই অবশ্যই। দিয়ে রেখেছি এই মার্কার থেকে ধরে 1 2 3 4 5 তার আগের ঘর পর্যন্ত করবো, অ্যান্ড দেন এই দিকটাতে ফ্রন্ট পোস্ট করবো। তো আমি এই দিকটাতে এসে আপনাদেরকে দেখাচ্ছি। তো সেই পারপাসে আমি বলবো যে মাপ নিয়ে করাটা খুব ভালো একটা কাজ। এর পরের ঘরগুলো হচ্ছে আমি ব্যাক পোস্ট অ্যান্ড ফ্রন্ট পোস্ট একটা একটা করে করতে থাকবো। হ্যাঁ, কোনো হিসাবের দরকার নেই যে শেষে গিয়ে মিলবে কি না, যদি একটা দুইটা ঘর না মিলে ওটা কোনো ইস্যু হবে না। তো এই হচ্ছে ব্যাক পোস্ট অ্যান্ড ফ্রন্ট পোস্ট, এই যে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে অ্যান্ড দেন ফ্রন্ট পোস্ট। তো এরকম করে আমি ঘরগুলো করব এবং করে এই যে শেষের এই দিকটাতে আসবো এবং জয়েন করে পরবর্তী রাউন্ডটা সেম ওয়েতে একইভাবে 3 থেকে 4টা রাউন্ড করব। ঠিক আছে, তো আমি জয়েন্টটা দেখাবো আপনাদেরকে, জয়েন্টটা কীভাবে করি এবং মানে শেষে আর কি কোন ঘরটা এসব পরে আসার পরে, তো ওই ঘরটা দেখানোর জন্য আমি জাস্ট একটু দেখাবো। তারপরে হচ্ছে আমি বাকি রাউন্ডগুলো কমপ্লিট করে তারপরে একেবারে দেখাবো। এই যে আমি শেষের ঘরটাও করে ফেলেছি, শেষের ঘরটা হচ্ছে আমার ফ্রন্ট পোস্ট হয়েছে এবং শুরুর দিকেও কিন্তু আমি ফ্রন্ট পোস্ট করেছিলাম। তো এইটা কোনো আসলে মানে কোনো একটা বিগ ডিল না বা কোনো একটা অকওয়ার্ড দেখাবে না, আপনারা জাস্ট এভাবে করে জয়েন করে নেবেন। তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল 2টা চেন করে ফ্রন্ট পোস্টের উপরে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে অ্যান্ড দেন ব্যাক পোস্টের উপরে একটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, এভাবে করে ফেলবো। এরপর টোটালি হচ্ছে আগের যে রাউন্ডটা করলাম আমরা সেটা রিপিট হবে এবং একবার নয় 3 থেকে 4 বার বা প্রয়োজন পড়লে আপনি 5 বার রিপিট করতে পারেন। হ্যাঁ, তো আপনার হোয়াইট কতটুকু দরকার বা কতটুকু রাখতে আপনার ভালো লাগছে সেটার উপর ডিপেন্ড করে আপনি করে নেবেন। তো এই হচ্ছে কাজ। তা আমি যখন কাজের কথাগুলো বলছি তখন একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই লাইনের কথাগুলো যখন বলি সেটি কিন্তু ইম্পর্টেন্ট, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। হ্যাঁ, আর এরপর যখন আমি কাজটা শেষ করে আপনাদেরকে আবার দেখাচ্ছি তখন একটু খেয়াল করে দেখবেন, কারণ তখন দেখলে পরে আপনি বুঝতে পারবেন আগের যে রাউন্ডগুলো আমি কী করেছি এবং কী বলেছি, কথার কাজের কতটা মিল ছিল। ঠিক আছে, তো এটা কিন্তু ব্যাক সাইড আমার। হ্যাঁ, ব্যাক সাইডটা দেখেন, জয়েন্টটা খুব বেশি যে একদম মানে একটা দাগ ফুটে আছে সেরকম, এখনও কিন্তু বোঝা যাচ্ছে এই জায়গাটা জয়েন্ট, কিন্তু একটা ফিনিশিংটা লেভেলটা খুবই গুড কোয়ালিটি। হ্যাঁ,
সো যাই হোক, আমি এটা রাউন্ডটা শেষ করি, তারপর দেখাচ্ছি কি করতে হবে। হ্যাঁ, তো এটা তো নর্মালি কমপ্লিট হয়েই গেল। তো এটা আমাদের একটা প্যান্ট হয়ে গেছে। তো এখন এটাকে যখন রাম্পার স্যুট করতে হবে তখন সেক্ষেত্রে আলাদা, আর অ্যাজ এ প্যান্ট হিসেবে রাখতে চাইলে আমরা এভাবে রাখতে পারবো। প্যান্টের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমরা চাইলে এই দিকটা ফ্রন্টের দিক টোটালি এই জায়গাটা এই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে দিয়ে করতে পারবো, অথবা এই কোমরের দিকটা চাইলে ইচ্ছা করলে আর কি, যদি আমরা শুধু প্যান্ট রাখতে চাই সেই ক্ষেত্রে, যেটা আমি এটা অ্যাজ এ প্যান্ট দেখাচ্ছি, পরের পার্টে দেখাবো আমি হচ্ছে অ্যাজ এ রাম্পার কীভাবে করতে হয়। তো প্যান্ট চাইলে যদি আপনারা কেউ চান যে এটাকে রাম্পারে কনভার্ট করবেন না, সেক্ষেত্রে প্যান্টের এরকম কোমরটা দিতে চান, তো এটা সম্পূর্ণ চারদিকে ঘুরে এরকম দিয়ে আসবেন। সেক্ষেত্রে এখানে 5টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করার কোনো প্রয়োজন পড়বে না। তো এই গেল হচ্ছে প্যান্টের বিষয়টা। এখন আমি বলছি যে এই প্যান্ট যদি এই ডিজাইনটাই রাখতে চাই, যেটা আমি এই ডিজাইনটাই রেখে দেখাবো, এই ডিজাইনটা রাখতে চাইলে আমাদের যেটা করতে হবে, এদিকে হচ্ছে একটা দড়ি বা একটা যে কোমরের জন্য একটা বেল্ট বলি যাই বলি সেটা ইউজ করতে হবে, এবং সেটা ইউজ করব হচ্ছে আমি ঠিক এই যে এই লাইনটাতে। হ্যাঁ, এই যে এই লাইনটাতে ইউজ করব। তো এই লাইনটাতে ইউজ করার জন্য এটাতে বা এটাতেই করি, সেকেন্ডটাতে করলেই বেটার। হ্যাঁ, তো এই সেকেন্ড ঘরটার মধ্যে আমি হচ্ছে এইটা ব্যবহার করবো। আর চেন কীভাবে করতে হয় সেটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আমি নিয়েছি। খুবই সিম্পল। এই যে সুতাটাকে ডাবল করে নেবেন এবং কোমরের মাপ এভাবে করে ধরে নেবেন। ডাবল করে ধরার পরে জাস্ট এভাবে করে ধরে নেবেন। কোমরের মাপ টোটালি নেবেন, নেওয়ার পরে আরও একটা বার নেবেন, মানে হচ্ছে এইভাবে করে ঘুরে ঠিক এভাবে আসার পর ডাবল করে দেন আরও একবার যেন এতটুকু আসে, তাহলে আপনারা চেন করলে মাপটা সুন্দর চলে আসবে। বা যদি দুইটা আলাদা সুতা থেকে নিয়ে করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, যতটুকু প্রয়োজন মাপ অনুযায়ী করে নেবেন। এটি দেখেন আমি জাস্ট চেন করছি কীভাবে, খুবই সিম্পল ওয়েতে চেন। এবং চেন করার জন্য ডাবল করে সুতাটা নেওয়ার পরে 4 mm এর একটা হুক নিয়ে নেব, 4 mm। ঠিক আছে, যেহেতু এটা একটু টাইট থাকা দরকার তাই একটু 4 mm নিয়ে নেব। ঠিক এইরকম করে একে একে আমি চেন করে ফেলবো, খুবই সিম্পল। তা আমি এখানে অলরেডি করে রেখেছি, এবং যেহেতু এটা দুইটা কালার শেড করা ছিল, লাইট কালার যেটা সেটা দিয়ে নিয়েছি। তো এই জাস্ট আমি কি করব, এটার যে মিডল পয়েন্ট এভাবে ধরে নিলেও হয়, গুনে নিলেও হয়। তো এই যে মিডল পয়েন্টে হচ্ছে আমার এই যে দিকটাতে সুতাটা বের করে থাকা লাগবে। তো হচ্ছে এই জায়গাটা দিয়ে আমি কি করব, এই পাশটা বের করে রাখবো। হ্যাঁ, কিছুটা। তারপর হচ্ছে প্রতিটা ঘরে ঘুরে ঘুরে ওই পাশ থেকে আমি চলে আসবো। আপনারা চাইলে এদিকে একটা সুই অথবা চাইলে যে কোনো একটা হুক দিয়েও করে নিতে পারেন বা হাত দিয়েও করে নিতে পারেন, সিম্পলি চলে আসবে। যেহেতু ডাবল ক্রোশের ঘর, গ্যাপগুলো বড় বড় হয়ে থাকে, তো চলে আসবে। আর আমি 2 ঘর পরপর জাস্ট এটা এই পাশ থেকে তুলে আনছি 2 ঘর পরপর, কারণ 1 ঘর পরপর করলে খুব বেশি চিকন দেখাবে। তো এইরকম করে আমি জাস্ট টোটালি রাউন্ড করে এই পাশ থেকে এই নখটাকে বের করে নিয়ে আসবো, তারপর দেখাচ্ছি কীভাবে কি। তো এই যে দেখতে পাচ্ছেন এই পাশ থেকে আমি বের করে নিয়ে আসছি। তো আমি এটা কি করব, এটাকে জাস্ট এরকম করে একটা গিট দিয়ে দিব, যেন এটা এই পাশ থেকে অনায়াসে প্যান্ট আমি দেখাতে চাচ্ছি। অ্যাজ এ প্যান্ট দিতে গেলে এই দড়িটা খুব প্রয়োজন, তখন আপনারা চাইলে একটুখানি, বাচ্চা মানুষেরা থাকে তো একটুখানি একটা গিট দিয়ে জাস্ট জিনিসটাকে এভাবে রাখতে পারবেন, বা আপনারা চাইলে একটু বড়ও করতে পারেন ফিতাটা। আমি যেহেতু এটা রম্পার করব তাই আমি এতটা ফিতাটা বড় করার প্রয়োজন মনে করিনি, জাস্ট দেখানোর সুবিধার্থে আমি এটা দেখিয়ে দিলাম যে এরকমটা করে সিম্পলি করে নিতে পারেন। তো এই হচ্ছে সেটা শেষ, এবং দেখতে পাচ্ছেন এটার মেজারমেন্টটা আমি আপনাদেরকে খুব সুন্দর করে শুরুর দিকেই বলে দিয়েছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কোনো রকম কিপটামো করবেন না, সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। এবং শীতের যেহেতু উল চলে আসছে আমার কাছে অনেকগুলা, এই যে দেখতে পাচ্ছেন আর একটা হাতে, ঠিক আছে, এই শেডের উলগুলো হচ্ছে 3 প্লাইয়ের মিল্ক কটন উল। তো এই উলগুলা দিয়ে আমি বিভিন্ন রকম শীতের প্রোডাক্ট করে দেখাবো। তো আপনারা যদি কোনো কিছু স্পেসিফিক লিখতে চান বা দেখতে চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর যারা সাবস্ক্রাইব করেন নাই অথচ ভিডিও দেখছেন, প্লিজ আপুরা ভাইয়ারা যারাই দেখছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।